আরে ভাই 56% কোটা যদি বৈধ হয় তাহলে আর থাকে কত 44%। তো আমাদের এই ডাক্তার ইঞ্জিনিয়ার এই যে প্রফেসর সাহেব এখানে আছেন, এই লোকরা কোথায় যাবে? এই লোকরা তো বিদেশে চলে যাবে। এদের মেধার কোনো মূল্য নাই। আপনি 30% কোটা দিবেন কেন? ওই লোক তো মরিয়ে গেছে। এখন এটা কোটারে আবার কোন জায়গায় নিছেন? ছেলে তো পাবেই পোষ্য, তার নাতি পুতিরে পর্যন্ত পাবে। কোথায় নিয়ে গেছে? তার যারা আজকে লেখাপড়া করছেন, মেধার ভিত্তিতে তারা চাকরি করার জন্য অপেক্ষামান আছেন, তাদের কপালে তারা ঝাড়ু দিয়া বাড়ি দিয়ে দিচ্ছেন, তাদেরকে বঞ্চিত করেছেন। যদি রাষ্ট্রকে সঠিক পথে আমরা নিয়ে না যাইতে পারি, আজকে যে কোটার কথা বলছেন, আরে ভাই 56% কোটা যদি বৈধ হয় তাহলে আর থাকে কত 44%। তো আমাদের এই ডাক্তার ইঞ্জিনিয়ার এই যে প্রফেসর সাহেব এখানে আছেন, এই লোকরা কোথায় যাবে? এই লোকরা তো বিদেশে চলে যাবে। এদের মেধার কোনো মূল্য নাই, এখানে চাকরি পাবে না। যোগে যোগে দুঃখে দুঃখে মরবে, দুঃখে দুঃখে মরবে নাকি? আপনি এখানে এই কোটার সিস্টেম করেছেন, আপনার 30% মুক্তিযুদ্ধের কোটা দিবেন, ভালো কথা দেন। মুক্তিযুদ্ধ করে 1 লাখ টাকা করে ভাতা দেন মাসে। মমতা যেরকম ওই যে এই যে কৃষক বান্ধব ইয়ে দেয়, যোজনা দেয়, আর কি কি জানি দেয়। তা আপনার যদি এতই আপনার ভালো লাগে, আপনার এতই যদি পছন্দ হয়, তা আপনি ওনাদেরকে ওনাদের পরিবারের 1 লক্ষ করে টাকা মাসে ভাতা দেন, অসুবিধা কি? রাষ্ট্রীয় ভাতা কোষাগার থেকে দেন। আপনি 30% কোটা দিবেন কেন? ওই লোক তো মরিয়ে গেছে। এখন এটা কোটারে আবার কোন জায়গায় নিছেন? ছেলে তো পাবেই পোষ্য, তার নাতি পুতিরে পর্যন্ত পাবে। কোথায় নিয়ে গেছে? তার মানে হলো রাষ্ট্রে তাদের লোকদেরকে অ্যাপয়েন্টেড করে, এই রাষ্ট্রে তাদের হাতে বন্দুক দিয়ে, লাঠি দিয়ে বিরোধী মত এবং দলের লোকদেরকে শায়েস্তা করার জন্য এই সরকার নতুন করে আরেকটা পলিসি করেছে, যেটা অত্যন্ত নিন্দাজনক, বেদনাদায়ক, পীড়াদায়ক। এদেশের যুব সমাজ, এদেশের ছাত্র সমাজ যারা আজকে লেখাপড়া করছেন, মেধার ভিত্তিতে তারা চাকরি করার জন্য অপেক্ষামান আছেন, তাদের কপালে তারা ঝাড়ু দিয়া বাড়ি দিয়ে দিচ্ছেন, তাদেরকে বঞ্চিত করেছেন। এই বঞ্চিত করার জন্য একদিন এই সরকারকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। যে সংবিধান সংশোধন করবে মোদী এবং অমিত শাহ, সেজন্যই রাহুল গান্ধীরা এই সংবিধানকে যেন সংশোধন করে ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে হিন্দু রাষ্ট্র হিসাবে ভারতকে গঠন করতে চেয়েছিল। সেই কথা তারা সামনে এনে নির্বাচনে এসেছিল, এবং যার কারণে অভূতপূর্ব একটা বিজয় তারা এখানে লাভ করেছে। আপনাকে দেখেন নেতৃত্ব দিচ্ছে কে? নেতৃত্ব হচ্ছে যে আপনার মোদী, তার বয়স 80 বছর ছাড়াই গেছে, অমিত শাহ তার বয়স প্রায় 70 ছাড়ায়, এবং রাজনাথ সিং আরো 2 বছর বেশি মোদীর চেয়েও। এরা এই বৃদ্ধ মানুষগুলি নেতৃত্ব দিয়েছে তাদের বিজেপিকে। আর অন্যদিকে আপনার নেতৃত্ব দিয়েছে কে? যে ইন্ডিয়া জোটে, সেখানে হলো রাহুল গান্ধী, সেখানে হলো অখিলেশ যাদব, সেখানে হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই যে লোকগুলি, তাদের সকলের বয়স 50-এর কাছাকাছি। অতএব তরুণ প্রতিনিধিরা তারা যে নেতৃত্ব দিয়ে একটা বিশাল বিজয় ছিনিয়ে এনেছে, মোদীকে যে একক সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন করতে দেয়নি, পরবর্তী প্রজন্মেতে দেখা যাবে যে এই সমস্ত বৃদ্ধ এবং অথর্ব লোকগুলি আর ভারতের জন্য নেতৃত্ব দিতে পারবে কিনা আগামীতে, সেটা নিয়ে সন্দেহ উপস্থাপন হবে। আজকে 2টা কথা আমি এখানে বলে যাই, এখানে স্যারও আছেন আর আকবর ভাই আছেন। দেখেন একটা জিনিস, এটার আগে আমি বলি এই জন্য যে পাসপোর্ট বিষয়ে, পাসপোর্ট আমাদের দেশের পাসপোর্ট কেন? আপনার জমি বিক্রি করতে হলে এনআইডি লাগবে, জন্ম মৃত্যুর সনদ নিতে হলেও আপনার এনআইডি লাগবে, ব্যাংকে অ্যাকাউন্ট করতে এনআইডি লাগবে, এবং সকল ধরনের কর্মকাণ্ড করতে হলে আমাদের যে এনআইডি কার্ডটা আছে সেটা ব্যবহার করতে হবে, তা না হলে এটা করা যাবে না। এখানে 2টা বিষয় দেখেন। একটা হলো পাসপোর্ট কর্মকর্তারা, যারা নাকি নজিবুল আকবর সাহেবকে পাসপোর্ট দিল, উনি হলো সাংবাদিক, উনি বললো যে না আমি সাংবাদিক না, তথ্য গোপন করে উনি একজন কৃষক হয়ে একটা পাসপোর্ট নিয়ে গেল। তাইলে আপনি কি এনআইডি যাচাই বাছাই করেন নাই? তাহলে এনআইডি ছাড়া তো পাসপোর্ট হওয়ার কথা না। যারা এই পাসপোর্টের সাথে সম্পৃক্ত, বেনজিরের পাসপোর্ট দিয়েছে এবং জেনারেল আজিজের 2 ভাইয়ের 2 বউকে পাসপোর্ট ইস্যু করেছে 10 বছর করে। এই সমস্ত পাসপোর্ট কর্মকর্তারা একসময় আইনের আওতায় আসবে। আরেকটা হলো ইমিগ্রেশন। বেনজির আহমেদ যে ইমিগ্রেশন দিয়ে পার হয়ে গেল, ইমিগ্রেশনের কর্মকর্তারা তাকে কেন, অভিযোগ আছে, অভিযুক্ত ব্যক্তি হিসাবে তার সাথে বার্গেনিং করলো না এবং অভিযোগ তাকে নিজে ছেড়ে দিল, প্রশাসনকে না জেনে, দুদককে না জানিয়ে।
এটাও একটা অন্যায় করেছে এবং এই সমস্ত কর্মকর্তারা একসময় আইনের আওতায় আসবে। আর আপনি যে কথা বলছেন যে ডকুমেন্টের সবচেয়ে মনির ভাই এখানে শক্ত একটা কাজ হয়েছে, সেটা হলো যে জেনারেল আপনার মেজর জেনারেল জিয়াউল হাসান, হ্যাঁ, বেনজিরের পার্টনার, সে যে কথা বলেছে যে দুজন পুলিশ কর্মকর্তা, সে বলে নাই, সে এটা লিখিত অভিযোগ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে দুজন পুলিশ কর্মকর্তা হাজার হাজার এনআইডি তথ্য বিক্রি করেছে, পাচার করেছে না, বিক্রি করেছে বিভিন্ন বেসরকারি সংস্থার কাছে। এই কথাটাকে আপনি বুঝতে হবে। সে কিন্তু অভিযোগটা করেছে যে এরা এই তথ্যগুলি বিক্রি করেছে, পাচার করে নাই, মানে কাউরে দিয়ে দিছে এমন না, তারা এগুলি বিক্রি করে অর্থ উপার্জন করেছে। বিক্রি করলে তাহলে টাকা পাইছেন, অর্থ উপার্জন করছে। তাইলে আপনি এখনো আমাদের প্রশ্ন যে এই যে দুই পুলিশ কর্মকর্তার সম্বন্ধে লিখিত অভিযোগ করলো একটা সংস্থার ডিজি মহাপরিচালক, আপনি এখনো আইনের আওতায় আনলেন না, তাদেরকে গ্রেফতার করলেন না, তারা যে এত বড় দুর্নীতি করলো তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করলো না স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সরকার। এই জন্যই দুর্নীতির শাখা পোশাখা আজকে মরুভূমি ছাড়াইয়া নীলনদ হইয়া ভূমধ্য সাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে, যার কারণে ওয়াশিংটনের আমাদের রাষ্ট্রদূতরা কেসিনিওতে যায়। কোভিডের জন্য যে সাহায্য আমাদের এই রেমিটেন্স যোদ্ধারা দিয়েছিল, কোভিডের সময় যে সাহায্য দিয়েছিল, তহবিল দিয়েছিল আমাদের দেশের কোভিডের লোকদেরকে উপকার করার জন্য, সেই সাহায্যের টাকা তারা মেরে খেয়ে এলিছে। এগুলি নাকি ওই যে স্যার আছে, এগুলি নাকি বিভিন্ন ইউনিভার্সিটি থেকে বলে অনার্স করছে, মাস্টার্স করছে এবং বিসিএস ক্যাডার হয়ে চাকরিতে গেছে। আরে ওদের সার্টিফিকেট নিয়ে গঙ্গার জলে ফেলে দেওয়া উচিত। ওদের কাছে কোনো মানবতা মনুষ্যত্ব আছে নাকি? আজকে যে দুই পুলিশ কর্মকর্তা এই কাজ করেছে, হাজার হাজার যে এনআইডি তথ্য পাচার করেছে, তার মধ্যে সিংহভাগ হলো প্রবাসে যারা আছেন আমাদের ভাইরা, তাদের তথ্যগুলি পাচার করে তাদের তথ্যগুলি নিয়ে গেছে এই বিভিন্ন আপনার সংস্থাগুলি, বিদেশি সংস্থাগুলি। অতএব দেখেন কত বড় পাপ করেছে, অন্যায় করেছে, লিখিত অভিযোগ করার পরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না এই অবৈধ সরকার। এই নজিবুল আকবর সাহেবরা বড় বড় কথা বলে দুর্নীতি নিয়ে, এটা নিয়ে সেটা নিয়ে, প্রমাণ হবে তো প্রমাণ করেন, অভিযোগ হয়েছে তদন্ত হচ্ছে। আরে তদন্ত হচ্ছে তাহলে রিসিডে জেলা প্রশাসকরে আপনি অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করলেন কেন? মাছের খাবারের মধ্যে অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করলেন কেন? এটার আবার প্রমাণ আনার দরকার আছে? এটা তো প্রমাণ হয়েই গেছে, প্রমাণ হয়েছে বলে তো অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করছে। অর্থাৎ তারপরেও ওনারা ছাপাই গাবে এবং মানুষকে ভুল তথ্য দিবে। এই জন্য আমি বলি এগুলি আমাদের জন্য অত্যন্ত পীড়াদায়ক, জাতির জন্য এবং রাষ্ট্রের জন্য। আমি মনে করি রাষ্ট্রকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য